নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। আন্দোলনের সহযোদ্ধাদের বিরুদ্ধে বিজয় ঠেকাতে চেষ্টার অভিযোগ। ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিএনপির বিজয় ঠেকানোর জন্য অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা সিইসির। অপতথ্য নিয়ে সতর্ক থাকার আহ্বান। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ। দায়িত্ব পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা ছাত্র দলের। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার স্বতন্ত্র প্রার্থী উমামার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায় 4 সেপ্টেম্বর। প্রতিহিংসার কারণে জড়ানো হয়েছে রাজনীতিকদের, দাবি আইনজীবীদের। এনবিআরকে 2 ভাগ করা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। রাজস্ব নীতির সচিব পদে নিয়োগ হবে যে কোনো ক্যাডার থেকে। 10 কমিশনের 327টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। এবং ডেঙ্গুর ভয়াল থাবা কেড়ে নিল আরও 5 প্রাণ। একদিনে চলতি মৌসুমের সর্বোচ্চ মৃত্যু। প্রাণহানি বেড়ে 110। হাসপাতালে ভর্তি আরও 3 শতাধিক। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর রমনায় আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সহযোদ্ধাদের মধ্যে অনেকে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ ও ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার পথ যারা সুগম করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয় বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। অতীতের বিভাজন ভুলে দেশের অস্তিত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না। অতীতে যা হয়েছে হয়েছে। এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের সামনে নেওয়ার জন্য, বাংলাদেশ আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। জামায়াতের শর্ত ও দাবি সরকার মেনে নিলেই কেবল তারা নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। জনগণ চাইলে পিআর পদ্ধতিতেই সরকারকে নির্বাচন করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে সন্ত্রাস স্বনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করার দাবি জানায় দলটি।
পিআর পদ্ধতির প্রশ্নটা হচ্ছে, আমরা পাবলিক মিটিং করেও বলেছি, ঐক্যমত্য কমিশনও বলেছি, মাননীয় চিফ ইলেকশন কমিশনারকে আমরা গতবার এসে বলেছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট, এই জায়গায় দাঁড়িয়েও আমরা ব্রিফ করেছি, ব্যাখ্যা দিয়েছি। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, নাহলে ভালো নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলে তিনি একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সিইসি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সম্মুখে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাপ। জয় পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে প্রার্থীদের মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের ব্যস্ততা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেয়া মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করে রিটার্নিং অফিসারের কার্যালয়। এদিন মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন। যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। ক্যাম্পাসের গতিমত কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নির্দল নির্ধারণ করবে না। প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে, এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায়। দুপুরের পর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচিত হলে গণরুম ও গেস্টরুম প্রথার কবর রচনা সহ নানা অপসংস্কৃতি উচ্ছেদের প্রতিশ্রুতি দেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গণরুম গেস্টরুম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। তবে পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বলে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসি কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের রায় 4 সেপ্টেম্বর ঘোষণা করবেন আপিল বিভাগ। খালাসের আদেশ বহাল থাকার আশা প্রকাশ করে আইনজীবীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলীয় নেতাদের জড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত 2 মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
নিম্ন আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাসের রায় দেন। বৃহস্পতিবার এই মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষে আইনজীবীরা জানান, রাজনৈতিক বিবেচনায় রায় দেওয়ার বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। খালাসের রায় বহাল থাকার আশা তাদের। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি। শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। গ্রেনেড হামলা মামলায় খালাসের বিষয়ে 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক এক পুলিশ সদস্য আসামি থেকে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। মামলা হওয়ার পর ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামিদের। 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে 4 আগস্ট একজনকে গুলি করে হত্যারও অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার 16 আসামির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলায় গ্রেফতার বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক শেখ আফজালুল হক মৌখিকভাবে আবেদন করেন রাজসাক্ষী হওয়ার। উনি মৌখিকভাবে বলেছেন যে উনি মামলার ব্যাপারে তথ্য দিতে চান। আদালত তখন বলেছেন যে আপনারা লিখিত আবেদন দিতে পারেন, সুতরাং এখন পর্যন্ত অ্যাপ্রুভার হওয়ার কোনো লিখিত আবেদন নেই। এদিকে 5 আগস্ট চানখারপুলে 6 আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ চলা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণে 2 জন সাক্ষ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে এদিন আরও একটি অভিযোগ দায়ের হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেলোয়ার হোসেন সাইদির মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি বাদী হয়ে 32 জনের নাম উল্লেখ করে এই মামলা করেন। 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে। মামলার আর্জিতে সুখরঞ্জন বালি তাকে গুমের উদ্দেশ্যে অপহরণ, নির্যাতন এবং দেশ বিদেশে 5 বছরের বেশি সময় আটকে রাখার অভিযোগ তোলেন। মোট 32 জনকে আসামি। আতাউর কাউসার, সময় সংবাদ। কে 2 ভাগ করে অধ্যাদেশের সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজস্ব নীতির সচিব পদে যে কোনো ক্যাডার থেকে নিয়োগের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্যে এনবিআরকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সংস্থাটিকে আধুনিকায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে 2টি উইং তৈরি করে প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে বাগড়া দেন রাজস্ব বিভাগের কর্মচারী কর্মকর্তারা। সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কর্মবিরতি সহ আন্দোলনে নামেন তারা। পরে সরকারের কঠোর সিদ্ধান্তে আন্দোলনে ইতি টানতে হয়। 2.5 মাস পর এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন প্রেস সচিব শফিকুল আলম। রাজস্ব নীতি বিভাগে যে কোনো বিষয়ের ক্যাডার থেকে নিয়োগের বিধান রাখার কথা জানান তিনি। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 ইউনিয়ন যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় উপদেষ্টা পরিষদ 10টি সংস্কার কমিশনের 327টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসাবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে, আর মেজরিটি অংশই বাস্তবায়িত হচ্ছে। শফিকুল আলম জানান, পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে, যার আওতায় 2 দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 110 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন রোগী। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা 27,782 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ডেঙ্গুতে মারা যাওয়া 5 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন এবং রাজশাহী বিভাগে মারা যান 2 জন। সন্ধ্যার সময় আরও থাকছে। গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের। 60,000 রিজার্ভ। উচ্চ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকা। কয়েকদিন আগে রাজধানীর একটি কোচিং সেন্টারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘর্ষে জড়ান 2 কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের একাধিকবার শান্ত করার আহ্বান জানালেও বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ে সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকা জুড়ে। পরে টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড নিয়ে ঝামেলা থেকে সংঘর্ষের সূত্রপাত। কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চরথাপ্পড় মারে বা ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নাই। সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনো জানি না। আহতদের ঢাকা মেডিকেল সহ আশপাশের বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পরিকল্পনার অংশ হিসেবে 60,000 রিজার্ভ সেনা তলব করেছে তেল আবিব। আতঙ্কে শহর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। হামলায় একদিনে 81 জন নিহত হয়েছেন। এরই মধ্যে বিতর্কিত ইউয়ান বসতি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। পূর্ব জেরুজালেমের কাছের এ অঞ্চল দখল মানেই কার্যত পশ্চিম তীরকে 2 ভাগে কেটে ফেলা। এতে বিচ্ছিন্ন হয়ে পড়বে রামাল্লাহ আর বেথেলহেমের ভৌগোলিক যোগসূত্র। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র দেখছে বিএনপি। বিজয় ঠেকাতে অপচেষ্টার অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার দাবি জামায়াতের। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তাপ। দায়িত্ব পেলে গেস্ট রুম প্রথা বাতিলের ঘোষণা ছাত্রদলের। রাজনীতিমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার স্বতন্ত্র প্রার্থী উমামার। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।